তোমাদের দশম শ্রেণীর কোর্সে দেখি 1.4-এর আমরা এতটা পর্যন্ত করেছিলাম, একের দাগে 3 পর্যন্ত। নেক্সট আমরা শুরু করছি। ওকে, দুয়ের দাগে দেখো আমাদের কি বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো আমাদের ধরো 5-এরটা প্রথমে শুরু করছি। একই ধরনের অঙ্কগুলো সব। 3x² + 2x + 1 = 0। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে প্রথমে আমাদের ax² + bx + c = 0, a ≠ 0, এই যে সমীকরণটা এর সাথে তুলনা করে পাই কত হচ্ছে, দেখো ax², a মানে হচ্ছে 3, তাহলে a সমান 3। একই রকমভাবে bx, তাহলে b x এর সহগ b, এখানে x এর সহগ 2, তাহলে b সমান নিশ্চয়ই 2। একই রকমভাবে ধ্রুবক পদ c সমান 1, তাহলে c সমান 1 হলো। এরপরে তুমি এই যে b² - 4ac-টা, তো আমরা জানি যে b² - 4ac এইটা যদি গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ, b² - 4ac যদি আমাদের গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে বাস্তব গ্রেটার দেন ইকুয়াল টু b² - 4ac গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে বাস্তব বীজ আছে, নয় কি? নচেত আমরা বলতে পারবো না কিছু। যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব বীজ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা প্রথমে b² - 4ac-টা আমরা a b c এর মান জানি, সেই হিসাবে এরপরে b² - 4ac, b এর জায়গায় 2 বসেছি দেখো, ইত্যাদি করে a এর জায়গায় আমাদের মান আছে 3, আর c এর জায়গায় 1 বসেছি করে 4 মাইনাস কত হচ্ছে, তাহলে 4 - 7 × 3 = 12 সমান -8। হ্যাঁ, -8 মানে নেগেটিভ, লেস দেন 0। তাহলে আমরা বলতে পারি কি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। ওকে, আচ্ছা, এরপরে তোমরা ধরো চলে এসো পরের অঙ্কতে। তার আগের অঙ্কটা দেখো, 4-একটা আমাদের কি বলেছে না, 3x² + 2x - 1 = 0। তাহলে এটাও সেই একই রকমভাবে প্রথমেই তুমি তুলনা করে প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে x² + bx + c, হ্যাঁ, a ≠ 0 আর a ≠ 0 এর সাথে তুলনা করে আমরা a b c এর মানটা, এখানে এটা কত 3, bটা কত 2 আর cটা কত -1। তো এগুলো হলো। এর পরের কাজ তোমাদের এখানে আমি লিখতে ভুলে গেছি, হ্যাঁ, এই যে এখানে ডবল স্টার দিয়ে দিলাম, সেটা এইখানে ধরো, হ্যাঁ, এই ডবল স্টার। তো এখানে b² - 4ac-টা প্রথমে চেক করে নেবে। তো b² - 4ac চেক করলে আমাদের দেখো ওখানে যে b এর মান, c এর মান পেয়েছি, a b c এর মান, সেগুলো এখানে পুট করলে দেখো এখানে 16 আসছে। তাই 16 মানে গ্রেটার দেন 0। অতএব আমরা বলতে পারি যে এই যে 1 নম্বর সমীকরণটা আমি নাম দিয়েছি, হ্যাঁ, ওই সমীকরণটা অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটা 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। এই কথাটা বলার পরে এরপরে আমরা তাহলে বাস্তব বীজ আছে, এখানে আমাদের সিদ্ধান্ত কি হলো না, বাস্তব বীজ আছে। তাহলে বাস্তব বীজ যদি থাকে তাহলে আমাদের সূত্রের সাহায্যে, সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সেই বীজগুলোকে নির্ণয় করতে হবে। সেটাই আমাদের কোশ্চেনে বলেছে দেখো, হ্যাঁ, যে বাস্তব বীজ থাকলে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে বাস্তব বীজ আছে, আমাদের সিদ্ধান্ত হলো অতএব সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে সূত্র থেকে পাই x সমান কত, আমরা জানি যে -b ± √b² - 4ac/2a। তাহলে এবারে b c a সব মান বসেছি, হ্যাঁ, এখানে -4 × a এর মান 3, c এর মান -1, সেরকম করে এইটা ক্যালকুলেশন করেছি। দেখো -1 সে প্লাস, এই যে -1 সে প্লাস, তাহলে এখানে প্লাস 4 × 3 = 12 হচ্ছে। এরকম করে এখান থেকে -2 + -4/6, তার মানে এখানে x এর মান দুটো পাচ্ছি। আমরা আগেই বলেছিলাম একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, প্লাস দিয়ে এখানে ধরবে যে হয় x = -2 + 4/6। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 4 থেকে 2 বিয়োগ দিলে 2/6 = 1/3, একটা মান পেলাম, এখানে একটা মান পেলাম। আর এইটাতে একটা মাইনাস দিয়ে যখন অথবা লিখবে যে অথবা x = -2 - 4/6, তার মানে -6/6, দ্যাট ইজ -1। তাহলে 1 নম্বর সমীকরণের যে বাস্তব বীজগুলো হলো, হ্যাঁ, তাহলে সেই বাস্তব বীজ বলেছে, তাহলে এখানে লিখে দেবে বাস্তব বাস্তব বীজদ্বয় কত হলো না, একটা পেলাম 1/3 আর একটা পেলাম -1, তাহলে সেগুলো 1/3 ও -1। এরকমভাবে তোমরা সব অঙ্কগুলোই করবে। আমি আরও দু একটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা তবু করবে। মনে করো তোমার এখানে আছে কোনটা, এখানে দেখো 7,
সাতের অঙ্কটাও নিজেরা করতে পারবে। তবু আমি একটু বলে দিচ্ছি, 10x² আছে মনে করো, 10x² মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা যখন এই সমীকরণটাকে তুলনা করব কার সাথে, ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণটার সাথে আমরা যখন তুলনা করব তখন আমরা কি পাবো না a এর মান 10 পাবো। দেখো a সমান 10, b সমান কত পাবো, b সমান -1, c সমান কত পাবো 3। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, এরপরে আমাদের প্রথমেই কি বলেছি না b² মাইনাস 4ac এইটার মানটা চেক করবে। তাহলে b এর মান কত -1 তার স্কোয়ার, ওকে, -4 ইন্টু এর মান কত 10, c এর মান কত 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 মাইনাস 4 × 10 = 40, 3 × 120, তার মানে আমাদের কি হয়ে গেল না -119। তার মানে কি পেয়ে গেলাম, নেগেটিভ পেয়ে গেলাম। তা যেই নেগেটিভ পেয়ে গেলাম তখনই আমরা বলে দেবো যে বাস্তব বীজ নেই। তাহলে এই প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই, এটাকে 1 নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, এখানে <0, অতএব বলবে কি যে 1 নম্বর সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। হ্যাঁ, কোনো বাস্তব বীজ নেই। তাহলে এই হলো আমাদের এটা তাহলে আমাদের কত দাগ হয়ে গেল, 7-এর দাগ। এরকমভাবে সব অঙ্কগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, তোমরা বাকিগুলো সব ট্রাই করবে, এগুলো খুব সহজ জিনিস। আর যদি আমাদের এটা <0 জায়গায় > 0 হতো, তখনই আমরা সিদ্ধরাচার্য আগের মতন করে দেবো, x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। ওই মান বসিয়ে মানগুলো বার করবে। বেশ, এরপরে আমি লেখা অঙ্কতে চলে যাচ্ছি। তোমাদের দেখো প্রথমে যে লেখা অঙ্কটা বলেছে আমাদের কি বলেছে দেখো তো, যে প্রথমেই যে সাথী একটি, এই 1-এর দাগের অঙ্কটা দেখো। হ্যাঁ, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। কি করেছে না সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য বলা আছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে আমাদের যদি এটা মনে করো, এটা যদি আমাদের একটা ধরো, আর এইটাকে ধরো বাড়ি দিচ্ছি, এরকম ধরনের ধরো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে কি বলেছে যে অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। ক্ষুদ্রতম বাহু কোনটা না, আমার এখানে আমি ধরলাম এইটা হচ্ছে ক্ষুদ্রতম, এটাকে 1 সেমি ধরে নিলাম, 1 সেমি। তো অতিভুজের দৈর্ঘ্যটা তাহলে কত হলো না এর দ্বিগুণ অপেক্ষা, এর দ্বিগুণ মানে 2x, তার চেয়ে 6 সেমি বেশি। তাহলে তার চেয়ে 6 দিয়ে দিলাম, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 2x, তার চেয়ে 6 সেমি বেশি। তাহলে এইটা হয়ে গেল আমার কি না অতিভুজ। এবার বলছে যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তার মানে আমাদের এইটা যা আছে তার চেয়ে 2 সেমি কম, তার মানে এর বাহুটা কত হবে 2x + 6 - 2 সেমি, অর্থাৎ কত হচ্ছে না 2x + 4 সেমি, নাকি 2x + 4 সেমি। তাহলে এই হয়ে গেল কেস। এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দেবো, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই সূত্রকে আমরা লাগিয়ে দেবো। কীরকম করবো না 2x + যে 4 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে সমান কত না 2x + 6 তার হোল স্কোয়ার। এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ পাবো। হ্যাঁ, তো সেটাকে দেখো কেমনভাবে করেছি, লিখতে হবে। তো যে মনে করি এই যে সমকোণী ত্রিভুজ এঁকে দিয়েছি, হ্যাঁ, এটা 1 সেমি ধরে নিয়েছি প্রথমেই। হ্যাঁ, 1 সেমি ওই যে বলেছে যে ক্ষুদ্রতর বাহুর দ্বিগুণ অপেক্ষা এটা ক্ষুদ্রতর বাহু। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত না 1 সেমি। এক্সটা স্বাভাবিকভাবে বাহুর দৈর্ঘ্য > 0 হবে। আচ্ছা, তাহলে অতিভুজের দৈর্ঘ্য তোমাদেরকে যেটা বললাম 2x + 6 সেমি। হ্যাঁ, হলো। আচ্ছা, এরপরে দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত না তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা 2x + 6 তার চেয়ে 2 কম, সেই হিসাবে 2x + 4 সেমি হয়ে যাচ্ছে, 2x + 4 সেমি। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব তো এখানে 2x, এই যে লম্বটা আমরা বার করি যে 2x + 4 সেমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে x² = 2x + এটা অতিভুজ।
তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো কি করেছি, এইটাকে বাঁ দিকে নিয়ে এসেছি আর এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি, করে আমরা এখানে 4x প্লাস 10 ইন্টু এই জিনিসটা পাচ্ছি। এবারে তোমরা বাকি যে গুণ টুন করে যে জিনিসটা আসছে না 8x প্লাস 20 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস, হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, একে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে সলভ করেছি, 10 দিয়ে 20, সেই হিসাবে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে দিয়েছি, করে মিডিল টার্ম আর কি করে ফ্যাক্টর করেছি। এখান থেকে দেখো এক্স মাইনাস 10 সমান 0, আর একটা পাচ্ছি তোমার এই যে মিডিল টার্ম করে দিয়েছি, করে এক্স মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু 10, আর একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 এটা গ্রাহ্য হবে না, কারণ এক্সের মান গ্রেটার দেন 0। তাহলে অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 2, অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি। এবারে যেই এক্স, তার মানে এটা তো হচ্ছে এক্স, ক্ষুদ্রতম বাহুটা এক্স হয়ে গেল। এটা কত, এক্স সমান তো আমার 10 হয়ে যাচ্ছে না, এক্স সমান হচ্ছে 10, তাহলে 10 হয়ে গেলে এখানে যে মানগুলো সব বসিয়ে দিবে, অতিভুজে দেখো 10 2 20 26 হয়ে যাবে, আর তার চেয়ে আবার 2 কম 24 হয়ে যাবে তৃতীয় বাহুটা। তো সেইগুলো সব একটু লিখে নিতে হবে যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে কত না, এই যে করে 26, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 বিযুক্ত 2 সমান 24 সেমি। এখানে আমাদের অঙ্কটা শেষ। ওকে, এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগে কী বলেছে না, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 188 হয়। ঠিক আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে একক দশক থাকছে, তাহলে আমাদের কি থাকবে না, একক একটা থাকবে আর একটা কি দশক থাকবে। আচ্ছা, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককের ঘরের অঙ্কটা আমি যদি এক্স ধরি, তাহলে এটা কত হবে না 2x হবে, এ তো দ্বিগুণ হবে বলেছে এক্স। হ্যাঁ, তাহলে এককের ঘরে যদি এক্স হয়, তা দশকের ঘরে ওদের শর্ত অনুযায়ী কি 2x। তাহলে সংখ্যাটা আমাদের কত, সংখ্যাটা যখন আমাদের হবে তখন একক যুক্ত কত, দশক, 10 গুণিত দশক, তার মানে 2x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস 10 দুগুণে 20x, তাহলে কত হচ্ছে না 21x। এইটি হচ্ছে সংখ্যাটি বেরোলো, যেই সংখ্যাটা বেরিয়ে গেল। এরপরে দেখো যে ধনাত্মক যে সংখ্যাটা, উহাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এককের ঘরের অঙ্ক কত এক্স, তাহলে এর সাথে যদি আমি গুণ করে দিই 21x গুণিত এক্স, এই গুণফলটা বলেছে ওরা 189। তাহলে এইটি যদি আমি ক্যালকুলেশন করে দিই, এখানে দেখো এক্স আসছে, তার মানে কত আসছে না 21x স্কোয়ার সমান হচ্ছে 189। তাহলে এই যে এক্স স্কোয়ার সমান 9 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 9, তার মানে এক্স সমান কত হয়ে যাবে প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস 3, তাহলে এক্সের মান তো আমাদের এককের ঘরে তো আর নেগেটিভ হবে না, পজিটিভই, তাহলে এক্সের মানটা অবশ্যই 3 হবে, নেগেটিভ হবে না। তাহলে এককের ঘরের মানটা তুমি পেয়ে গেলে। এবারে তোমাকে ওখানে বলেছে এককের ঘরের অঙ্কের মানটাই চেয়েছে এক্স ইকুয়াল টু 3, সেইটাকে একটু লেখালেখি করে করতে হবে। যে ধরি, এখানে দেখো আমি লিখে দিয়েছি যে ধরি 2 অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত এক্স, হ্যাঁ, এক্স গ্রেটার দেন 0, অতএব দশকের ঘরের অঙ্ক কত 2x, অতএব সংখ্যাটি কত এক্স প্লাস 10 ইন্টু 2x, এখান থেকে 21x পেলাম। এবারে শর্তে কি বলেছে যে এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা তাকে এককের অঙ্ক দিয়ে গুণ, তাহলে এই সংখ্যাটা 21x, তাকে আবার এককের অঙ্ক x, এই দুটো গুণ করে দিলে তখন ওরা বলেই দিয়েছে যে এই গুণফলটা 189 হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, তারপরে যেহেতু x গ্রেটার দেন 0, x ইকুয়াল টু 3, অতএব সংখ্যাটি এককের ঘরের অঙ্ক 3। হ্যাঁ, হয়ে গেল। এরপরে তোমরা এরকমভাবে করবে। 3-এর দাগেরটা খুব সহজ, 4-এরটাও সহজ, 5-এরটা একটু দেখো। 5-এরটা কি বলেছে না, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। ঠিক আছে, কি করলেন না 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারি সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে এখন প্রতি সারিতে আমি মনে করছি যে এক্সটা লাগিয়েছি। ঠিক আছে, এক্সটি হচ্ছে প্রতি সারিতে, এক্সটি করে আমি লাগাচ্ছি ধরলাম। ঠিক আছে, এক্সটি করে প্রতি সারিতে আমি লাগাচ্ছি।
না সরি, মানে সারির সংখ্যাটা আমি এক্স ধরলাম। কি বললাম? এটা সারির সংখ্যা, সারির সংখ্যাটা আমি ধরে নিচ্ছি যে সারির সংখ্যা হচ্ছে এক্স। তাহলে প্রতি সারিতে ওই যে সারি সংখ্যা থেকে 24টি করে বেশি, হ্যাঁ, তো প্রতি সারিতে সারির সংখ্যা থেকে সারির সংখ্যা তো আমার এক্স, হ্যাঁ, তার থেকে বলছে 24টি করে বেশি। তাহলে দেখো আমরা যদি সারির সংখ্যা এক্স হলো, এরপরে যদি আমার ওই সারির প্রতি সারিতে কি বলেছে যে সারির সংখ্যা থেকে 24টি করে বসি, তার মানে এক্স প্লাস 24, সারি সংখ্যা এক্স তার সাথে আবার 24টি বেশি। এইগুলি কি করছে না প্রতিটি সারিতে এতগুলি করে চারা গাছ লাগাচ্ছে। আর তাহলে মোট কতগুলি চারা গাছ মানে লাগবে? এক্সটি সারি আছে, প্রতি সারিতে এইটি, তাহলে নিশ্চয়ই এটা গণিত এক্স, এই টোটাল চারাটি আমার লেগে যাচ্ছে। তখন বলছে যে আরও 10টি গাছ অতিরিক্ত থেকে যায়, মানে যে গাছটা 350টা আমাদের এনেছিল, 350টা এনেছিল, হ্যাঁ, কিন্তু এই হিসাবে যদি লাগায়, হ্যাঁ, এক্স প্লাস 24 গুণিত এক্স, তখন আমাদের কি হচ্ছে 10টি চারা গাছ অতিরিক্ত থেকে যাচ্ছে। তার মানে কি যে এর সাথে যদি আমি 10 যোগ করে দিই, এই যে টোটাল আমার লাগলো হিসাবে, তার সাথে যদি 10 যোগ করে দিই, সেটা নিশ্চয়ই আমার 350-র সাথে সমান হবে মোট চারা গাছের সাথে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে ধরি সারির সংখ্যা এক্স, হ্যাঁ, এক্স নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে, তাহলে শর্তে এক্স ইন্টু এক্স প্লাস 24 প্লাস 10 ইকুয়াল টু 350। এখান থেকে সলভ করলে তোমরা এই যে ফ্যাক্টরটা পাচ্ছ, এখান থেকে অঙ্কটা এরপরে করবে। ওকে, আচ্ছা, এরপরে ধরো তোমাদের 7 অঙ্কটাতে চলে এসো। 7 অঙ্কটায় কী বলেছে দেখো তো, যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে এখন এখানে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে যে ব্যাপারটা, যে স্রোতের বেগটা একটা ফ্যাক্টর, হ্যাঁ, যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্রোতের বেগটা যোগ হয়ে যাবে কার সাথে না নৌকার বেগের সাথে। আর স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন কি হবে, নৌকার বেগের সাথে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের স্রোতের বেগটা ধরে নাও, নৌকার বেগ তো দেওয়াই আছে। তাহলে আমাদের দেখো যে স্রোতের বেগটা আমরা প্রথমে ধরে নেব, যে কিসের বেগটা যেন, হ্যাঁ, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ আমি ধরো স্রোতের বেগটা আমি ধরে নিচ্ছি যে স্রোতের বেগ সমান এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার ঘন্টা ধরে নিলাম, যেমন আমাদের ওখানে আছে এক্স কিমি পার ঘন্টা। আর নৌকার বেগ তো বলা আছে, নৌকার বেগ কত বলা আছে, নৌকার বেগ বলা আছে তোমাদের বইতে, দেখো নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা আছে, 8 কিমি পার ঘন্টা বটে, 8 কিমি পার ঘন্টা বলা আছে। তাহলে আমাদের স্রোতের অনুকূলে যে বেগটা হবে কি হবে না, অনুকূলে আমাদের বেগটা কি হবে, স্রোতের অনুকূলে বেগটা হবে নিশ্চয়ই এই দুটোর যোগফল, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে এক্স প্লাস 8 হবে, হ্যাঁ, এত কিমি পার ঘন্টা হবে। আর যখন প্রতিকূলে হবে তখন কি হবে, প্রতিকূলে আমাদের নৌকার বেগ থেকে মানে 8 মাইনাস এক্স হবে, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে এত কিমি পার ঘন্টা। এরপরে দেখো আমাদের এখানে বলেছে যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, তাহলে এখন 15 কিমি যেতে কত সময় লাগবে সেটা হচ্ছে ব্যাপার। তো আমাদের তাহলে এত কিমি যাচ্ছে 1 ঘন্টায় নাকি, তাহলে এই স্রোতের অনুকূলে 15 কিমি যেতে আমাদের কত সময় লাগবে সেটা বার করতে হবে। তাহলে আমাদের ধরে নাও এক্স প্লাস 8 কিমি যাচ্ছে কত না 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় কত 1/x প্লাস 8 নাকি, 1/x প্লাস 8, আর 15 কিমি যায় কত না এটা গণিত 15, এইটা গেল এত ঘন্টা একটা লাগছে সময় 15 কিমি যেতে। আচ্ছা, স্রোতের প্রতিকূলের ক্ষেত্রে তাহলে আমাদের এটা যেমন 15/x প্লাস 8 হলো, ওইটা কত কিমি বলেছে না, ওইটা বলেছে 22 কিমি, তাহলে 22 কিমি যেতে 22 বাই স্রোতের প্রতিকূলের যে বেগটা সেটা কত না 8 মাইনাস এক্স, তাহলে এত ঘন্টা লাগবে। ওকে, তাহলে এই দুটো যে সময়, সেই
সময়টা বলেই দিয়েছে ওরা যে 5 ঘন্টা। তাহলে এই দুটোর যোগফল করে দিলেই হয়ে যাবে, যে 15/x+8, এই যে এইটা 15/x+8, এই যেটা 15/এইটা পেলাম, আর এইটা তাহলে প্লাস কত না 22/8 - x, এইটি সমান আমাদের 5 বলে দিয়েছে। এইটি আমাদের শর্তে হবে। তাহলে শর্তে এখান থেকে একটা সমীকরণ পাবো না পাবো দ্বিঘাত সমীকরণ। সেইটিকে একটু এরকম করে ধরে নেওয়া, যে মনে করি স্রোতের বেগ x কিমি/ঘন্টা, x>0, অতএব স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, কার্যকরী মানে স্রোতের বিরুদ্ধে তো স্রোত সমেত তো যাচ্ছে নৌকাটা, তখন নৌকার কার্যকরী বেগটা স্রোতের বেগের সাথে নৌকার সাথে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে। তাহলে 8 + x কিমি/ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগটা, স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে স্রোত তো বাধা দেবে, সেই হিসাবে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ, অতএব এটা হলো 8 - x কিমি/ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 15 বাই গতিবেগ হচ্ছে 8 + x ঘন্টা। স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে কত সময় লাগবে, দূরত্ব 22, গতিবেগ কত 8 - x, সেই হিসাবে এত ঘন্টা। এবারে শর্তানুসারে এই দুটোর যোগফল, এই যে সময়গুলো লাগছে সেই সময় দুটোর যোগফল সমান 5। তাহলে এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ তোমরা পাবে, এবং এখান থেকে x এর মানটা বার করবে। এটাই তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, তারপরে এবারে 8-এর দাগে দেখো, যে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেগে বেশি বেগে যাচ্ছে। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তার মানে কি, সুপারফাস্টের গতিবেগ তো বেশি, 15 কিমি/ঘন্টায় বেশি বলেছে। তাহলে আমি যদি এক্সপ্রেস ট্রেনটাকে ধরে নিই, ধরো এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা তুমি এক্সপ্রেস যেটা তার গতিবেগ ধরে নিলে x কিমি/ঘন্টা, x কিমি/ঘন্টা, আর তার সুপার ফাস্ট এক্সপ্রেস সেটা SE দিলাম আমি, সুপার ফাস্ট এক্সপ্রেস, তার গতিবেগটা কত না এক্সের চেয়ে বলেছে 15 কিমি বেশি, তাহলে 15 কিমি/ঘন্টা বেশি হয়ে গেল। তাহলে এই যে 180 কিলোমিটার দূরত্ব যেতে কার কত সময় লাগে সেটা দেখে হয়ে গেল, যে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব 180, এর গতিবেগ কত x, এই সময়টা লাগবে কার না এক্সপ্রেস ট্রেনের, এটা লাগছে এক্সপ্রেস ট্রেনের সময়, ঠিক আছে। আচ্ছা, এত ঘন্টা আর কি, এত ঘন্টা। আর সুপারফাস্টের ক্ষেত্রে কত লাগবে, সুপারফাস্টের ক্ষেত্রে ওই দূরত্ব যেতে 180/x + 15 ঘন্টা। বেশ, এই যে আমাদের সময়টা লাগছে, এই দুটো মধ্যে কে আগে পৌঁছাবে না, যার গতিবেগ বেশি সে তো আগে পৌঁছাবে, সুপারফাস্ট আগে পৌঁছে যাবে। তাহলে সে কতক্ষণ আগে পৌঁছাবে, 1 ঘন্টা আগে। তার মানে কি, যে এক্সপ্রেসের যা সময় লাগছে আর এর যে সময় লাগবে, দুটোর বিয়োগফল মানে এর বেশি লাগবে, তাহলে এইটা বিযুক্ত এইটা সমান 1 ঘন্টা, তাহলেই হয়ে যাবে। তাহলে কত করবে না 180/x বিযুক্ত 180/x + 15। এটা দেখো, এর সময় তো বেশি লাগবে, এটা তো এক্সপ্রেস ট্রেন, আর এইটার হচ্ছে কার সুপারফাস্ট ট্রেন, তাহলে এইটা সমান আমাদের 1 ঘন্টা বেশি। তাহলে এইটি করে দিলে হয়ে যাবে। তো সেটাকে একটু দেখো এরকমভাবে করবে, যে ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা, অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি, তাহলে x + 15 কিমি/ঘন্টা। এখন 180 কিমি পথ যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ, তাহলে 180/x, এবং সুপারফাস্ট ট্রেনের সময় লাগবে 180/x + 5 ঘন্টা। এবার শর্তানুসারে আমাদের এটা বিযুক্ত এটা সমান 1। এখান থেকে তোমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবে, সিদ্ধর আচার্যতেও করতে পারো, যে দ্বিঘাত সমীকরণটা পাবে সেখান থেকে সিদ্ধর আচার্যও করতে পারো, অথবা ফ্যাক্টর করেও করতে পারো, যে কোনো উপায়ে তোমাকে সমাধান করতে হবে। দুটি উপায় বলেছে, সিদ্ধর আচার্যের উপায় বা উৎপাদকের সাহায্যে। তাহলে যে কোনো উপায়ে করবে, যদি কোনো নেগেটিভ আসে গতিবেগের জন্য তাকে অগ্রাহ্য করবে, গতিবেগ তো নেগেটিভ হতে পারে না, সেই হিসাবে করবে। ওকে, তাহলে আমরা 1.4টা কমপ্লিট করে ফেললাম। বাকি 2-1টা যে অঙ্ক আছে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে বলবে। ওকে।